চলো আজকে আমাদের ক্লাস শুরু করি। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কৃষিজ ফসল উৎপাদন কিংবা আমরা বন থেকে যে বনজ সম্পদ পাই কিংবা খনি থেকে যে খনিজ সম্পদ পাই, পশুপালন, মৎস্য চাষ, তাহলে এইগুলি থেকে যে জিনিসগুলো আমরা পাচ্ছি তাদেরকে বলা হচ্ছে কাঁচামাল বা র মেটেরিয়াল। এবং এই কাজের সঙ্গে যারা যুক্ত সে অর্থনৈতিক যে ক্রিয়াকলাপ, সে অর্থনৈতিক ক্রিয়াকলাপ এটাকে বলা হয় প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এই কাজের সঙ্গে যে কর্মীরা যুক্ত তাদেরকে বলা হয় রেড কলার ওয়ার্কার বা লাল পোশাকের কর্মী। এবারে এই যে কাঁচামাল, এই কাঁচামালগুলোকে আমরা কী করি, সরাসরি ব্যবহার করতে পারি না। সেজন্য আমাদের কী করতে হয়, এই কাঁচামালগুলোকে আমাদের কারখানায় নিয়ে যেতে হয় এবং কারখানায় নিয়ে গিয়ে সেগুলো মানুষ তার বুদ্ধি এবং প্রযুক্তি এবং যন্ত্রপাতির সাহায্যে সেগুলোকে ব্যবহারযোগ্য দ্রব্যতে পরিণত করে। তখন তাকে বলা হয় শিল্প। এবং এই শিল্পটা যখন কোনো সংগঠনের মাধ্যমে গড়ে ওঠে, অর্থাৎ কাঁচামাল উৎস অঞ্চল থেকে কারখানায় কাঁচামাল নিয়ে আসা, সেটাকে প্রক্রিয়াজাতন করা, ব্যবহারযোগ্য দ্রব্যতে পরিণত করা এবং সেটাকে বাজারে প্রেরণ করা, এই পুরো জিনিসটাকে বলা হয় শ্রমশিল্প বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। তাহলে আজকে আমরা যেটা পড়ব আমাদের ভারতের শিল্প চ্যাপ্টারটা। তাহলে আমাদের ভারতের যে শিল্প, তাহলে শিল্প স্থাপনে কী কী কারণগুলো থাকে সেই কারণগুলো সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তাহলে শিল্প স্থাপনের যে কারণগুলো, সেই কারণগুলোকে আমরা কতগুলি ভাগে ভাগ করে আমরা আলোচনা করব। তাহলে প্রথম যে কারণটা, যেটা মেন পয়েন্ট আমাদের, সেটা হচ্ছে প্রাকৃতিক কারণ। দ্বিতীয় যে পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে আমাদের অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ 3 নম্বর যে কারণটা সেটা হচ্ছে রাজনৈতিক, আর 4 নম্বর যেটা সেটা হচ্ছে ঐতিহাসিক। তাহলে প্রথমে আমরা এই প্রাকৃতিক কারণ মানে প্রকৃতি থেকে আমরা যেগুলোকে পাচ্ছি সেইগুলো আমাদের প্রাকৃতিক কারণের অন্তর্ভুক্ত। তাহলে প্রকৃতি থেকে আমরা যেগুলো পাই তার মধ্যে প্রধান আমাদের যেটা দরকার, ফার্স্ট 1 নম্বর পয়েন্ট আমার পড়া আছে কাঁচামাল। তাহলে প্রকৃতি থেকে আমরা প্রথমে বললাম যেগুলো পাচ্ছি যে সরাসরি সেগুলো আমরা ব্যবহার করতে পারছি না, সেগুলো হচ্ছে কাঁচামাল। তাহলে কাঁচামালকে দুভাগে ভাগ করা হয়ে থাকে। 1 নম্বর যে কাঁচামাল, সেই কাঁচামালটাকে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল, আর একটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে এই বিশুদ্ধ কাঁচামাল আমরা কাকে বলবো আর অবিশুদ্ধ কাঁচামাল আমরা কাকে বলবো? বিশুদ্ধ কাঁচামাল হবে যখন আমরা কোনো একটা জিনিসকে ইনপুট করব এবং তার থেকে যে আউটপুট পাবো, অর্থাৎ ইনপুট করার সময়, ইনপুট করার পর সেটা যখন শিল্পে প্রক্রিয়াকরণ হবে, সেই প্রক্রিয়াকরণের সময় যদি কোনো কাঁচামালটাই নষ্ট না হয় তাহলে সেটাকে আমরা বলবো বিশুদ্ধ কাঁচামাল। আর অবিশুদ্ধ কাঁচামাল কোনটা? যখন শিল্পে প্রক্রিয়াকরণের সময় কিছু কাঁচামাল নষ্ট হয়ে যাবে তখন তাকে আমরা বলবো অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে বিশুদ্ধ কাঁচামাল কোনটা? তাহলে বিশুদ্ধ কাঁচামাল আমরা বলতে পারি আমাদের কার্পাস হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল, আর আমাদের লোহা আকরিক সেটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। এবারে বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কী করে আমরা নির্ণয় করব, সেই জন্য আমাদের বার করতে হবে পণ্য সূচক বা দ্রব্য সূচক। ইংরেজিতে বলা হয় মেটেরিয়াল ইন্ডেক্স, সংক্ষেপ হচ্ছে এমআই। তাহলে এমআই দুটোর ক্ষেত্রে আমরা বার করে দেখাচ্ছি। তাহলে এমআই সমান হচ্ছে আমাদের বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে আমরা যদি 1 টন ইনপুট করি তাহলে 1 টনই আউটপুট পাবো। তাহলে এটাকে যদি কাটা হয় তাহলে কত হবে? 1। তাহলে পণ্য সূচক বা মেটেরিয়াল ইন্ডেক্স যদি 1 হয় তাহলে সেটা হবে বিশুদ্ধ কাঁচামাল। আর অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে আমার কী হবে? আমি ইনপুট বেশি করব, আমি ইনপুট করলাম এখানে 5 টন, আউটপুট পেলাম আমি 1 টন, তাহলে এটার সঙ্গে এটা কাটি তাহলে কী হবে? 5 হলো আমার। তাহলে 1-এর অধিক হলো, তাহলে 1-এর অধিক হওয়া মানে সেটা হবে আমার অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে আমরা পণ্য সূচক বা দ্রব্য সূচক কাকে বলবো? ওই যে বিশুদ্ধ বা অবিশুদ্ধ কাঁচামাল দিয়ে যখন আমরা শিল্পে প্রক্রিয়াকরণ করছি এবং প্রক্রিয়াকরণ করার পর যে দ্রব্যটা আমরা পাচ্ছি, এই দুটোর মধ্যে যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হয়ে থাকে দ্রব্য সূচক বা পণ্য সূচক।
তাহলে কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজনের যে অনুপাত তাকেই দ্রব্যসূচক পণ্যসূচক বা মেটেরিয়াল ইন্ডেক্স বলা হয় থাকে। তাহলে বিশুদ্ধ কাঁচামাল আমরা বললাম কার্পাস এবং অবিশুদ্ধ কাঁচামাল আমরা বললাম আমাদের হচ্ছে লোহা আকরিক। এবারে এই বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামালের উপর ভিত্তি করে কোন জায়গায় কী ধরনের শিল্প গড়ে উঠবে সেটা আমাদের জানতে হবে। এটা যিনি ব্যাখ্যা করেছেন তার নাম হচ্ছে ওয়েবারের শিল্প স্থানিকতা তত্ত্ব। সেখানে তিনি বলছেন, সেখানে তিনি একটা সমদ্বিবাহু ত্রিভুজের কল্পনা করেছেন। তার তিনটে বাহু সমান, তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। এবারে তিনটে কোণে তিনটে জিনিসকে তিনি ধরে নিয়েছেন। প্রথমে এই উপরের কোণটায় তিনি ধরেছেন এখানে র মেটেরিয়াল পাওয়া যায়, মানে কাঁচামাল আর দিয়ে। এই জায়গায় আমরা লিখলাম এম মানে হচ্ছে মার্কেট, আর এখানে ই মানে এনার্জি মানে শক্তি। এই তিনটে জায়গার মধ্যে আমার যদি বিশুদ্ধ কাঁচামাল হয় তাহলে আমি যে কোনো জায়গাতে শিল্প কেন্দ্রটা স্থাপন করতে পারি। আমি মার্কেটের কাছে বাজারে করতে পারি, আমি কাঁচামাল উৎস অঞ্চল সেখানেও করতে পারি, কিংবা যেখানে আমি শক্তি পাচ্ছি সেখানেও করতে পারি, কিংবা এদের মাঝখানে কোনো একটা জায়গা সেখানেও করতে পারি। যদি বিশুদ্ধ কাঁচামাল হয় তাহলে আমি যে কোনো জায়গাতে শিল্প কেন্দ্রটা স্থাপন করলে আমার পরিবহন খরচাটা কী হবে? একই হবে। তাহলে এই ধরনের যে শিল্প, এই শিল্পকে বলা হয় থাকে অস্থাণু শিল্প। যেমন আমাদের কার্পাস বহন শিল্পটা যে কোনো জায়গাতে গড়ে উঠতে পারে। তাহলে এইটাকে আরেকটা বলা হয় থাকে ফুড শিকড় আলগা শিল্প বা ফুড লুজ ইন্ডাস্ট্রি। তাহলে বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে আমি কি করব? শিল্প কেন্দ্র যে কোনো জায়গাতে গড়ে তুলতে পারি, পরিবহন খরচা আমার সেম হবে। কিন্তু যদি অবিশুদ্ধ কাঁচামাল হয় তাহলে এই তিনটে জায়গার মধ্যে আমাকে শিল্পকেন্দ্রটা গড়ে তুলতে হবে যেখানে র মেটেরিয়াল পাওয়া যায়, মানে র মেটেরিয়ালের উৎস অঞ্চল, কাঁচামালের উৎস অঞ্চলের কাছে। তাহলে এইখানে যদি না করে আমি যদি মার্কেটের কাছে করি বা অন্য এখানে যেখানে শক্তি পাওয়া যাচ্ছে সেখানে করি, তাহলে পরিবহন খরচাটা আমার বেড়ে যাবে। কারণ আমাকে কি করতে হবে? এখান থেকে আমাকে 1 টন ইস্পাত করতে হলে 5.5 টন, আমাকে 4 টন লোহা আকরিক আনতে হবে, আমাকে এখান থেকে বিদ্যুৎ আনতে হবে। তাহলে এই যে খরচা আমি ধরলাম এখানে 100 এখানে 100, তাহলে যে দ্রব্যটা উৎপাদিত হবে সেই দ্রব্যটা দামটা বেড়ে যাবে। সেই জন্য অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে আমি সবসময় গড়ে তুলব যেখানে উৎস অঞ্চল রয়েছে। এবার দেখো আমাদের ভারতে যেগুলো লৌহ ইস্পাত কারখানা, সেই লৌহ ইস্পাত কারখানাগুলো আমাদের কোথায় গড়ে উঠেছে? ছোটনাগপুর মালভূমিকে কেন্দ্র করে, অর্থাৎ পূর্ব এবং মধ্য ভারতে কেন্দ্রীভূত হয়ে গেছে। তার কারণ কি? এখানে কি হচ্ছে? র মেটেরিয়াল মানে কাঁচামালের উৎস অঞ্চল। ভারতের অন্যান্য দেখো উত্তর ভারত, পশ্চিম ভারত, সেখানে কিন্তু নেই লৌহ ইস্পাত শিল্প। আবার কার্পাস বহন শিল্পটা তুমি দেখো যেটা বিশুদ্ধ কাঁচামাল, সেটা ভারতের সব জায়গাতেই আছে। পশ্চিম ভারতেও আছে, পশ্চিম ভারতে আমাদের আহমেদাবাদ রয়েছে, উত্তর ভারতে আমাদের কানপুর রয়েছে, দক্ষিণ ভারতে কোয়েম্বাটুর রয়েছে, আমাদের পূর্ব ভারতে কলকাতা রয়েছে, সব জায়গাতেই গড়ে উঠেছে। এবারে আমাদের দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হচ্ছে জলবায়ু। এই জলবায়ু আমরা দুটো জিনিস লিখেছি, একটা হচ্ছে শ্রমিকের কর্মকুশলতা এবং দ্বিতীয় যেটা কোনো জলবায়ুতে কোন ধরনের শিল্প গড়ে উঠবে। এবারে জলবায়ু ঠিক করে দেয় কোন জায়গায় কি ধরনের আমার শ্রমিক কতক্ষণ ধরে কাজ করতে পারবে। জলবায়ুটা যদি নাতিশীতোষ্ণ প্রকৃতির হয় তাহলে সেখানে শ্রমিকের কী হয়? কর্মকুশলতাটা বেড়ে যায়, সে বেশি টাইম ধরে কাজ করতে পারবে, তার শরীরে ক্লান্তি কম হবে। অন্যদিকে উষ্ণ আর্দ্র যে জলবায়ু, তাহলে সেই জায়গাতে শ্রমিকদের কর্মকুশলতাটা কমে যায়, মানে শ্রমিকরা কম কাজ করতে পারবে, অল্প কাজ করলে তাদের কি ক্লান্তি চলে আসে। এবারে এরপর বেশ করে দেখো আমাদের পৃথিবীতে যেসব উন্নত দেশগুলো রয়েছে সেগুলো সব নাতিশীতোষ্ণ মণ্ডলে অন্তর্ভুক্ত, আর যত অনুন্নত দেশগুলো রয়েছে সেই দেশগুলো হচ্ছে আমাদের উষ্ণমণ্ডলে অন্তর্ভুক্ত। এবারে কোন জায়গায় কী ধরনের শিল্প হবে সেটা কে নির্দেশ করতে হবে? জলবায়ু। দেখো কার্পাস বহন শিল্প ক্ষেত্রে কোন ধরনের জলবায়ু দরকার? মানে আর্দ্র জলবায়ু। কেন? তার কারণ হচ্ছে আমি যদি যখন তুলো থেকে সুতো তৈরি হবে যদি জলবায়ুটা আর্দ্র না হয়
তাহলে সেই ক্ষেত্রে কী হবে, তুলো থেকে সুতো তৈরির সময় ছিঁড়ে যাবে। আবার যদি লৌহ ইস্পাত শিল্প যদি হয় বা ময়দা শিল্প যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার কী ধরনের জলবায়ু প্রয়োজন? শুষ্ক জলবায়ুর প্রয়োজন। কেন? লোহা আমি যদি বাড়িতে একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে জায়গায় একটা লোহা দণ্ডকে রেখে দিই, তাহলে কিছুদিন পর আমরা দেখবো তার মধ্যে মরিচা পড়ে গেছে। তাহলে লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে যে জায়গাগুলো শুষ্ক সেখানে গড়ে তোলা হয়, তার কারণ হচ্ছে ওই যে লোহা যেটা ফেরাস, সেটা কী হবে, ওই বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে তার জারণ ঘটে, সেটা ফেরিক অবস্থা প্রাপ্ত হবে, তাহলে ভঙ্গুর হয়ে যাবে, তাহলে সহজে কী হবে, ক্ষয়প্রাপ্ত হবে। এছাড়া আমাদের ময়দা শিল্প গড়ে ওঠে শুষ্ক জলবায়ু অঞ্চলে। আবার নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, সেখানে কি হয়, ফল প্রক্রিয়াকরণ শিল্প বেশি গড়ে ওঠে। আবার যেখানে উষ্ণমণ্ডল, সেই উষ্ণমণ্ডলে কী হবে, আমাদের রেফ্রিজারেটর শিল্প, আমাদের বিভিন্ন ধরনের রেফ্রিজারেটর শিল্প কিংবা এসি কিংবা আমাদের বাতানুকূল আমাদের এই ধরনের জিনিসগুলো গড়ে উঠবে। তাহলে এই শিল্পগুলো এইসব জায়গায় গড়ে উঠতে আমরা দেখতে পাবো। এর পরের যে পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে আমাদের জল। তাহলে জল আমাদের কি কি কাজে লাগবে? তাহলে জল আমাদের কি হয়, বিভিন্ন কাজে লেগে থাকে। জল আমাদের কি কি কাজে লাগে? শিল্পের প্রক্রিয়াকরণের জন্য জলের প্রয়োজন, এবং যেখানে যে শ্রমিকরা রয়েছে সেই শ্রমিকদের ব্যবহার করার জন্য জলের প্রয়োজন, এবং যে যন্ত্রগুলো চলে সেই যন্ত্রগুলোকে ঠান্ডা করার জন্য আমার জলের প্রয়োজন হয়ে থাকে। তাহলে দেখবে আমাদের ভারতে যেসব বড় বড় শিল্পগুলো আছে, সেই শিল্পগুলো কোনো নদীর তীরে, কোনো হ্রদের তীরে সাধারণত গড়ে উঠতে দেখতে পাওয়া যায়। এর পরের যে আমাদের পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে শক্তি সম্পদ। তাহলে কোনো একটা কারখানায় যে মেশিনগুলো চলবে, সেই মেশিনগুলো চালানোর জন্য আমাদের কী প্রয়োজন? শক্তি প্রয়োজন। তাহলে শক্তি দু প্রকার হয়, প্রচলিত অপ্রচলিত। এবারে এই শিল্পের ক্ষেত্রে সাধারণত প্রচলিত শক্তি, যেমন তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, এইগুলোকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমাদের সামনে রয়েছে লৌহ ইস্পাত কারখানা দুর্গাপুর, সেই দুর্গাপুরে দুটো লৌহ ইস্পাত কারখানা আছে, একটা শঙ্কর ইস্পাত, একটা লৌহ ইস্পাত। তাহলে এইটা কী করেছে, দামোদর নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে, এবং এখানে অন্ডালে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎটা তারা ব্যবহার করছে, তাদের নিজস্ব একটা প্ল্যান্ট আছে অন্ডালে। তাহলে যাদের নেই তারা অন্যান্য জায়গা থেকে আর তাপবিদ্যুৎ বা জলবিদ্যুৎ বা পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করবে। তাহলে আমাদের শক্তি প্রয়োজন। পরবর্তী যে পয়েন্টটা সেটা হচ্ছে জমি। আমি কোনো একটা কারখানা যদি নির্মাণ করতে চাই, তাহলে আমার কি দরকার? আমার সেটা সস্তায় এবং সহজলভ্য জমির প্রয়োজন। তাহলে এই জমি যদি বড় শিল্প হয় তাহলে বিশাল জমি লাগবে, আর যদি মাঝারি শিল্প হয় তাহলে কম জমি লাগবে, আর যদি কুটির শিল্প হয় তাহলে তো বাড়িতেই গড়ে উঠবে। এরপরে আমরা যে পয়েন্টে যাব, মেন পয়েন্ট, সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তাহলে অর্থনৈতিক পরিবেশ কোনটা? মানুষ প্রকৃতি থেকে যেগুলো পাচ্ছে সেইগুলো তার জ্ঞান বিদ্যা বুদ্ধি দিয়ে যে পরিবেশ তৈরি করা, সেটাকে অর্থনৈতিক পরিবেশ বলা। তাহলে অর্থনৈতিক পরিবেশের কী কী কারণ এখানে অন্তর্ভুক্ত হবে? এক নম্বর হচ্ছে শ্রমিক। শ্রমিক কোনো একটা কারখানায় যে মেশিনপত্র চালানোর জন্য বা পরিচালনার জন্য আমার কি শ্রমিক দরকার। তাহলে শ্রমিক দু প্রকার হয়ে থাকে, একটা দক্ষ, একটা অদক্ষ। তাহলে দক্ষ শ্রমিক আমরা কাকে বলবো? যে শ্রমিকগুলো বুদ্ধির দিক থেকে উন্নত, মানে ব্রেন। আর একটা হয় অদক্ষ শ্রমিক, যারা কি করে, এই পেশি শক্তিকে কাজে লাগায়। তাহলে আমার দক্ষ শ্রমিক আমরা কোথা থেকে পাবো? বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, আইআইটি বা আইটিআই, এই জায়গাগুলো থেকে আমরা দক্ষ শ্রমিক পেয়ে যাব। এবং অদক্ষ শ্রমিক আমরা কোথা থেকে পাবো? যে জায়গায় কারখানাগুলো গড়ে উঠবে, সেখানে যে আমাদের ঘনবসতিপূর্ণ এলাকা, সেই ঘনবসতিপূর্ণ এলাকা থেকে আমরা আমাদের অদক্ষ শ্রমিক পেয়ে যাব। পরের পয়েন্ট হচ্ছে আমার পরিবহন। তাহলে কোনো একটা কারখানা গড়ে তোলার জন্য আমাকে কাঁচামাল পাওয়া যাচ্ছে, সেখান থেকে আমাকে কারখানায় আনতে হবে, বা কারখানা থেকে বাজারে প্রেরণ করতে হলে আমার কী দরকার? উন্নত পরিবহন ব্যবস্থা থাকা দরকার। সেটা রেলপথ, সড়কপথ, জলপথের মাধ্যমে হতে পারে। তাহলে এখানে আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা এক নাম্বার হচ্ছে দোলক নীতি। দোলক নীতিটা কী? দোলক নীতিটা হচ্ছে দুটো শিল্পকেন্দ্রের মধ্যে পণ্য আদান প্রদানের মাধ্যমে
পরিবহন ব্যয় কমিয়ে দেওয়ার যে নীতি তাকে বলা হয় পরিবহনের দোলক নীতি। তাহলে এই পরিবহনের দোলক নীতিটা আমি ধরলাম যে এখানে একটা শিল্প কেন্দ্র রয়েছে এ এবং এখানে একটা শিল্প কেন্দ্র রয়েছে বি। এবারে এই যে এল শিল্প কেন্দ্রটা এটা গড়ে উঠেছে লৌহ ইস্পাত শিল্পকে কেন্দ্র করে, মানে আয়রন, আর এটা গড়ে উঠেছে কয়লা খনিকে কেন্দ্র করে। তাহলে এ কি দরকার? বি এর দরকার লোহা খনি আর এর দরকার কয়লা। তাহলে এখান থেকে মালগাড়ি করে কি যাবে? লোহা খনিটা যাবে, সে এখানে আনলোড করলো। এবারে ওই মালগাড়িটা কি করবে? ব্যাকে যখন আসবে তখন কি করবে? সে ফাঁকা ফিরে আসবে। তাহলে ফাঁকা ফিরিয়ে না এনে আমরা তখন কি করব? ওইখানে লোহা খনিটাকে ফেলে দিল। এবারে যখন ফাঁকা ফিরে আসবে তখন সে কি করবে? সে এর দরকার কয়লা, তাই কয়লাটাকে নিয়ে চলে এলো। তাহলে যে পরিবহন খরচা হচ্ছিল সেই পরিবহন খরচা হচ্ছিল প্রথমে 100 টাকা হচ্ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি এই পরিবহনের আদান প্রদান হয় তাহলে এই দুটো সমানভাবে তারা ব্যয় করে নেবে 50-50 করে। তাহলে এটা গেল আমাদের পরিবহনের দোলক নীতি। মানে আমাদের যেরকম পেন্ডুলাম হয়, এটা বলে পেন্ডুলাম প্রিন্সিপাল। পেন্ডুলামের মতো একবার এই দিক আর একবার এই দিক। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আমাদের ব্রেক অফ বাল্ক অবস্থান। তাহলে কোনো পণ্য বা যাত্রী পরিবহনের ক্ষেত্রে যেসব জায়গাতে বিরতি বাধ্যতামূলক সেই জায়গাগুলোকে আমরা বলি ব্রেক অফ বাল্ক অবস্থান। তাহলে ব্রেক অফ বাল্ক অবস্থানের ক্ষেত্রে দেখবে আমরা যখন মামা বাড়ি বা মাসির বাড়ি যাই, সেক্ষেত্রে আমাদের অনেক সময় কি হয়, আমাদের এক জায়গায় নামতে হয়, আবার ওই জায়গা থেকে প্রথমে আমি বাড়ি থেকে বাসে চাপলাম, একটা জায়গায় গেলাম, সেখানে আবার নামলাম, সেখান থেকে আবার বাস ধরলাম, আবার নামলাম, আবার বাস ধরলাম। তাহলে এভাবে বারবার বিভিন্ন জায়গাতে কিছু বিরতি দিতে হচ্ছে। তাহলে আমার টাইমটা বেশি লাগছে এবং পরিবহন খরচাটাও বাড়বে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদেরকে আমার বাড়ি থেকে যদি ডাইরেক্ট যদি বাস থাকে মামা বাড়ি মাসির বাড়ি, তাহলে আমি সেই বাসে যাওয়ার চেষ্টা করি সবসময়। তাহলে বারবার আমাকে নামতে হবে না, তাহলে ঝামেলা থাকবে না। তেমনি শিল্পপতিরাও যে জিনিসটাকে আনছে সেই জিনিসটাকে কোনো একটা জায়গা থেকে আনার পর সেই জিনিসটাকে যখন অন্য জায়গায় প্রেরণ করবে, তাহলে সেক্ষেত্রে এই যে ব্রেক অফ বাল্ক অবস্থানগুলো তারা এড়িয়ে চলার সাধারণত চেষ্টা করে। যেমন আমাদের কলকাতা বন্দর একটা, আমি যদি অস্ট্রেলিয়া থেকে কয়লা আনি তাহলে আমাকে কলকাতা বন্দরে আনতে হবে, সেটাকে আনলোড করতে হবে, সেখান থেকে আবার ট্রাকে করে আমাকে অন্যান্য জায়গায় প্রেরণ করতে হবে। এরপর একটা চার্ট আছে, সেই চার্টটাকে আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে দূরত্ব, পরিবহন এবং মাধ্যম। এখানে তিনটে জিনিস আমি দেখিয়েছি। তাহলে প্রথমে দূরত্ব লেখা আছে 200 কিমি পর্যন্ত যদি আমার হয়, তাহলে আমার যে পরিবহন পথটা হবে সেই পরিবহন পথটা হবে সড়ক পথ এবং যেটা মাধ্যম হবে সেটা হবে ট্রাক। 200 থেকে যদি 1100 কিমি হয় সেক্ষেত্রে আমার পরিবহনের মাধ্যম হবে রেলপথ এবং সেটা হবে মালগাড়ি। 1100 কিমির বেশি হলে সেটা হবে জলপথ এবং মাধ্যম হবে জাহাজ। তাহলে এই চারটাকে আমাদের ফলো করতে হবে এবং সেই অনুযায়ী যদি আমরা পরিবহন করি কোনো দ্রব্যকে, তাহলে সেক্ষেত্রে আমার পরিবহন খরচাটা কম হবে। এরপরে হচ্ছে আমাদের পয়েন্ট বাজার বা চাহিদা। তাহলে বাজার কোন জায়গায় গড়ে উঠবে? মানে সেখানে দুটো জিনিস থাকতে হবে, একটা হচ্ছে মানুষের ইচ্ছা, একটা হচ্ছে মানুষের সামর্থ্য। তাহলে দেখবে আমাদের পৃথিবীতে কোনো কোনো মানুষের সামর্থ্য আছে, ইচ্ছা নেই, যেমন কৃপণ মানুষগুলো হয়। আবার কোনো কোনো মানুষের ইচ্ছা আছে আবার কিন্তু সামর্থ্য নেই। তাহলে এই দুটো জিনিস যদি সেরকম হয় তাহলে সেখানে বাজার গড়ে উঠবে না। দুটো জিনিসে থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে, বাজার গড়ে উঠবে। যেমন আমাদের দুর্গাপুর, যেখানে মানুষের ইচ্ছা আছে, সামর্থ্য আছে, বাজার গড়ে উঠেছে। আমাদের আশেপাশে যে অঞ্চলগুলো আমরা রয়েছি সেই জায়গাগুলোতে বাজার গড়ে ওঠেনি, তার কারণ হচ্ছে এটা। তাহলে আমি যে জিনিসটা উৎপাদন করছি সেটা যদি বাজারে চাহিদা না থাকে তাহলে আমি সেই জিনিসটা উৎপাদন করবো কেন? সেখানে শিল্পপতিরা পুঁজি বিনিয়োগ করবে কেন? তাহলে সেই জিনিসটার চাহিদা থাকতে হবে। পরের পয়েন্টটা হচ্ছে আমার মূলধন। তাহলে কোনো একটা শিল্প গড়ে তোলার জন্য আমার কী দরকার? মূলধন দরকার, মানে টাকা। তাহলে বিভিন্ন শিল্পপতিরা, বড় বড় শিল্পপতিরা তারা পুঁজি বিনিয়োগ করতে পারে, বা বিভিন্ন যে আমাদের গুজরাটি মারাঠি যারা রয়েছে ব্যবসায়ীরা তারা পুঁজি বিনিয়োগ করে। যাদের কাছে নেই তারা কি করবে? তারা ব্যাংক থেকে বা এলআইসি থেকে বিভিন্নভাবে ঋণ নেবে, ঋণ নিয়ে তারা মূলধন বিনিয়োগ করবে। কারণ আমাকে কী করতে হবে? টাকা তো দরকার, আমাকে জমি কিনতে হবে, আমাকে কারখানার পরিকাঠামোটা নির্মাণ করতে হবে, যন্ত্রপাতি কিনতে হবে, শ্রমিকের মজুরি, কাঁচামাল। তাহলে এইসব কাজের জন্য আমার তো মূলধন দরকার। তাহলে থাকলে ভালো, না থাকলে আমার ব্যাংক আছে, ব্যাংক থেকে ঋণ নেই। পরের যে পরিবেশটা সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশের প্রথম যেটা সাব পয়েন্ট সেটা হচ্ছে সরকারি নীতি। তাহলে কোনো একটা জায়গায়
কোনো একটা জায়গাকে সরকার যদি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সেখানে যে শুল্ক বা লাইসেন্স প্রদান নীতি বা পরিবেশ সংক্রান্ত বিভিন্ন যে দূষণ সংক্রান্ত যে বিভিন্ন ধরনের আইন কানুন আছে সেইগুলোকে যদি একটু লঘু করে, তাহলে সেখানে কী করবে, শিল্পপতিরা পুঁজি বিনিয়োগ করতে আগ্রহী হবে। যদি এগুলো না করে তাহলে শিল্পপতিরা পুঁজি বিনিয়োগ করবে না। তাহলে সরকারি নীতির ওপর নির্ভর করছে কোন জায়গায় শিল্প ভালোভাবে গড়ে উঠবে আর কোন জায়গায় গড়ে উঠবে না। পরের পয়েন্টটা আমাদের রাজনৈতিক পরিবেশের, সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা বলতে কোনো একটা জায়গাতে দুটো যে দলের মধ্যে যদি সংঘর্ষ হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, শিল্পপতিরা পুঁজি বিনিয়োগ করতে আগ্রহী হবে না। যদি একটাই দল থাকে এবং সেটা যদি স্থিতিশীলতা থাকে, তাহলে সেখানে শিল্পপতিরা পুঁজি বিনিয়োগ করতে আগ্রহী হবে। এটাকে বলা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। পরের যে পয়েন্ট, আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ঐতিহাসিক কারণ। তাহলে ঐতিহাসিক কারণটা কি? ঐতিহাসিক কারণ হচ্ছে আমাদের বা বিশ্বের অন্যান্য দেশগুলোতে যখন ঔপনিবেশিক শাসন ব্যবস্থা ছিল, সেই ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় যেমন আমাদের ইংরেজরা 200 বছর শাসন করেছে, সেই সময় কি হয়, আমাদের ভারতে চা শিল্পের বিকাশ ঘটে। কারণ ওরাই প্রথমে চা আনার পর সেই চা শিল্পটা আমাদের ভারতে গড়ে উঠতে থাকে। তাহলে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর উপর বেস করে পুরো শিল্পটাই তোমাদের কিন্তু হয়ে যাবে। এই পয়েন্টগুলোকে ব্যাখ্যা করতে হবে। এখানে আর কি জিনিস তোমাদের অ্যাড করতে হবে, এখানে অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, যেমন কাঁচামাল আমি বললাম, তাহলে এখানে যেমন কোশ্চেন যদি থাকে যে পূর্ব ভারতের লৌহ শিল্পের কেন্দ্রীয় হওয়ার কারণ কী, তাহলে কাঁচামালের উৎস অঞ্চলগুলো তোমার নাম কিছু মনে রাখতে হবে। কোন জায়গায় কোন ধরনের, যেমন বললাম জল, তাহলে কোন নদীর তীরে সেগুলো গড়ে উঠেছে, বা সেই জায়গায় জলবায়ুটা কীরকম, তাহলে সেখানে কোন ধরনের শিল্প গড়ে উঠেছে, তাহলে এইগুলোকে তোমাকে সেই জায়গায় ঢোকাতে হবে। তাহলেই তোমার শিল্পের যে কোনো শিল্প এই পয়েন্টের উপর বেস করে গড়ে উঠবে। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো।